নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। ঘড়িতে সময় রাত 8টা মানেই দুয়ারে রিপোর্টারের শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ইউনূসকে হুঁশিয়ারি বিএনপি জোট সঙ্গীর। হাসিনার মতোই পালাতে হতে পারে, হ্যাঁ হাসিনার মতোই পালাতে হতে পারে হুঁশিয়ারি বিএনপি জোট সঙ্গী এলডিপির। হুঁশিয়ারি এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের। ইউনূসকে হুঁশিয়ারি বিএনপি জোট সঙ্গীর। আগে হুঁশিয়ারি শোনাবো, তারপর কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান, আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। আমরা আপাতত বিএনপির সাথে আছি। আমি বিএনপিকেও বলবো, আপনারা একটা উদ্যোগ নেন, সমমনা দলগুলিকে ডাকেন, ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন। কেউ যদি মনে করে কোন দলের সেবা দাস হিসেবে কাজ করব, কোন মন্ত্রীর সেবা দাস হিসেবে কাজ করব, কোন দেশের সেবা দাস হিসাবে কাজ করব, তারা বোকার সর্বে বসবাস করছে। আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি, বাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না, সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান, আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, দেশটাকে বাঁচান। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, আমরা ঘরে বাইরে প্রবল চাপের মুখে দেখেছি তদারকি সরকারের এই মোহাম্মদ ইউনূসকে। বিএনপির জোট সঙ্গীর এই বক্তব্য কতটা সিগনিফিকেন্ট হতে পারে আগামী দিনে? অবশ্যই হতে পারে, এবং সংস্কারের বিষয়ে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা কি ভূমিকা গ্রহণ করছে তাকে কার্যত প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বিএনপির জোট সঙ্গী। এবং অবসরপ্রাপ্ত কর্নেল যে বক্তব্য এলডিপির চেয়ারম্যান হিসাবে, সেখানে তারা উল্লেখও করে রেখেছেন যে তারা বিএনপির জোট সঙ্গী হিসাবে কাজ করেন বা একই ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে চলেন। তার কারণ দুজনের মধ্যেই কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে কোথাও মিল বা সাযুজ্য রয়েছে। যদি অন্য কোনো রাজনৈতিক দলও তার মধ্যে আসতে চান, তাদেরকে নিয়ে তারা সহযোগিতার ভিত্তিতে এগোবেন। কিন্তু যদি এই রাজনৈতিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে সংস্কারকের ভূমিকা হিসাবে হচ্ছে যে ইলিশ মাছ পাঠানো বন্ধ করে দেওয়া বা প্লাস্টিকের মতো ব্যান করার মতো বিষয়কে সামনে রেখে এগোবে, বাকি বিষয়গুলো থেকে নজর ঘুরিয়ে নেবে এবং দেশের নির্বাচন করানোর ক্ষেত্রে যে ভূমিকাগুলো গ্রহণ করার কথা সেখান থেকে তারা পিছিয়ে থাকবে, তাহলে তাদেরকে ভুল বলে মানতে হবে। এবং হাসিনার মতো যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই দশা তাদেরও হতে পারে, অর্থাৎ দেশ ছেড়ে পালাতে হবে। ফলে চরম হুঁশিয়ারি শুনতে পাওয়া গিয়েছে বিএনপির জোট সঙ্গী এলডিপির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে। বেশ, সংরক্ষণ বিরোধী আন্দোলন উত্তাল হয়েছিল ওপার বাংলা, আর সেই সংরক্ষণ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বারবার। তরুণদের না বুঝলে হাসিনার মতো পরিণতি। ইউনূসকে হুঁশিয়ারি ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। আমরা 15 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই প্রক্লেমেশন অফ রেগুলেশন সেটিকে স্টেট থেকে এন্ডোর্স করবেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। প্রক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে, সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। যদি আপনারা সেটিতে ব্যর্থ হন, তাহলে উপদেষ্টার কাতার থেকে আপনারা আবার জনগণের কাতারে নেমে আসুন। আমরা একসাথে মিলে আমরা যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজন হলে আমরা সেভাবে আবার আমাদের এই প্রক্লেমেশন আমরা আদায় করে নিব। কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান, দুই দেশের বাণিজ্য বাড়াতে উদ্যোগ আর বাণিজ্য বাড়াতে বিমান চালুর ঘোষণা। ঢাকায় দুই দেশের চেম্বারের বৈঠক। কৃষি ও বস্ত্র ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত। এবার আরো সহজে বাংলাদেশের ভিসা। পাক নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সরল। বাংলাদেশের ভিসা পেতে নিতে হবে না ছাড়পত্র। লাহোরে অনুষ্ঠানে ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রদূতের। এবার এমন একটা বক্তব্য আপনাদের শোনাবো, যেই বক্তব্য মান্যতা দেবে যে হ্যাঁ চোরাচালানে যুক্ত বাংলাদেশিরাই। না আমরা বলছি না, বলছে কে?
বলছে বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশের কমান্ডার, তার বক্তব্যে এমনই প্রমাণ। সীমান্তে অপরাধ বন্ধে আবেদন করতে হচ্ছে তাকে। শুনুন আগে সেই বক্তব্য। কোনোভাবে সীমান্তের ওপারে যাওয়া যাবে না। আমাদের দেশে আল্লাহর মতে সম্পদের অভাব নাই। আমাদের দেশে অনেক কর্মসংস্থান রয়েছে, অনেক উদ্যোক্তা রয়েছে, আমরা ইচ্ছা করলে উদ্যোক্তা হতে পারি। আমাদের সীমান্ত অতিক্রম করে সে দেশে যে পেন্সিল নিয়ে আসা, মদ নিয়ে আসা, বিভিন্ন ধরনের চোরা কারবারি জিনিসপত্র নিয়ে আসা, আমাদের দেশেই তো অনেক কিছু আছে। আমরা তো দেশেই যদি কাজ করি অনেক ভালোভাবে চলতে পারি। তো আপনাদের এই কথাটা বলার জন্য যে আপনাদের আশেপাশে পরিচিত যারা আছে, যারা এই চোরা কারবারির সাথে জড়িত আছে, তাদেরকে কাইন্ডলি একটু বলতে হবে সীমান্ত ক্রস করে সে ওপারে যেও না, দেশের ক্ষতি করো না। সীমান্ত অতিক্রম করে ওপারে গেলে বিএসএফ গুলি করে মানুষ মেরে ফেলে। তো আমরা কেউই চাই না যে আমাদের দেশে কোনো মানুষ মারা যাক। কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, এই কথা বিজিবির কমান্ডার বলছেন ঠিকই, বাংলাদেশিদের ওপারে মানে এপারে আসতে বারণ করছেন ঠিকই, কিন্তু যদি তারা এর পরেও আসে, যদি চোরাচালানের অভিযোগ আবারও ওঠে, তাহলে কি কোনো স্টেপ নেওয়া হবে? এটা কি ক্লিয়ার করেছেন? একদমই, দেখো এটা কিন্তু স্পষ্ট নয় বাংলাদেশের কমান্ডেন্টের ঘোষণায়। তবে একথা তুমি যেমনটা বলছিলে যে তার বক্তব্যে যথার্থতা মিলেছে। কারণ কি, বাংলার বিভিন্ন সুলতানপুর সহ বিভিন্ন সীমান্তের মানুষজন যেমন বলছিলেন যে ওপার থেকে দুষ্কৃতীরা ঢুকছে, অবাধে চোরাচালান হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, পাচার হচ্ছে, ফসল লুটের ঘটনা ঘটছে, যেসব সমস্যায় সীমান্ত পারের মানুষজন এপার বাংলার জর্জরিত, এবং বলা হচ্ছিল বাংলাদেশি দুষ্কৃতীরা বিজিবির মদতে এসব করছে। এটা কিন্তু বিজিবির কমান্ডার যা বললেন তাতে করে কিন্তু সেই কথাটাকেই মান্যতা অবশ্যই দেওয়া হয়েছে, এবং এই পারের মানুষজন যে অভিযোগ দীর্ঘদিন ধরে তুলছিলেন তা যে যথার্থ তা কিন্তু প্রমাণ হয়ে গেল। আর আরো একটা কারণ, এর আগেও দেখছিলাম দিন কয়েক আগে সুখদেবপুর সীমান্ত, চরিয়ানন্তপুর সীমান্ত, সেখানে ফেন্সিডিল পাচারের চেষ্টা ধরা পড়ে। 572 বোতল ফেন্সিডিল বিএসএফ উদ্ধার করে, সেখানে বিএসএফ গুলি চালায়, গুলিবিদ্ধ হয় একজন। এই যে ঘটনা, এতে প্রমাণ যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সুযোগের সন্ধান করছে এবং এপার বাংলায় ঢুকে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এর জন্য সতর্কতা জারি করতে হচ্ছে খোদ বিজিবির কমান্ডারকে। বেশ, এর আগে আমরা দেখিয়েছিলাম আপনাদের যে মালদা সীমান্তে, মেকলিগঞ্জ সীমান্তে সেখানে ব্যাপক উস্কানি বর্ডার গার্ড বাংলাদেশের। আর এবার মুর্শিদাবাদ সীমান্তের ছবিও দেখাবো, একটু ওয়েট করতে হবে, এটা ছোট্ট ব্রেকের সঙ্গে থাকুন। মুর্শিদাবাদ সীমান্তের কথা আপনাদেরকে বিরতির আগেই বলছিলাম, কারণ সেখানেও উস্কানি বিজেপির। মালদার কায়দাতে, একই কায়দাতে জলঙ্গি সীমান্তেও ছাউনি, জলঙ্গি সীমান্তে ছাউনি তৈরি বিজেপির। আর বিজেপির ছাউনির জেরে নতুন করে উত্তাপ। এবার মুর্শিদাবাদ সীমান্তেও অশান্তির আশঙ্কা। জলঙ্গি সীমান্তে ছাউনি তৈরি বিজেপির, সেখানেও অশান্তির আশঙ্কা। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, এই মুহূর্তে মুর্শিদাবাদ সীমান্তে অশান্তির আশঙ্কা কেন করা হচ্ছে? দেখো, জলঙ্গির যে সরকারপাড়া সেই সীমান্ত এলাকাতে হঠাৎ করেই আজকে সকালবেলাতে বাংলাদেশের বর্ডার গার্ডের যে সদস্যরা তারা সকালবেলাতে চলে আসে, প্রায় সংখ্যায় 50 জনের মতো। তারপর তারা তাদের নিজেদের জায়গা থেকে সেনা ছাউনি দিয়ে ঘিরতে শুরু করে। এরপরে কিন্তু উদ্বেগ ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকাতে, সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং বিএসএফরাও যায়। তারপরে বিএসএফ এর সঙ্গে বিজিবির দীর্ঘক্ষণ কথাবার্তা চলে, যদিও তারপর বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় যে কোনো রকম উদ্বেগের কোনো কারণ নেই, তারা তাদের নিজেদের জায়গাতে তিরপল টাঙাচ্ছে বা বাঙ্গা তৈরি করছে, এর নিয়ে উদ্বেগের কিছু নাই। কারণ এই এলাকাতে কিছুদিন আগেই দেখা গেছে যে তারা ফসল কেটে নিয়ে গেছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসে তারা কিন্তু তোমার ফসল কেটে নিয়ে গেছে। তারপরে এই এলাকার কৃষকদেরকে বেধড়ক মারধর করেছে, এই ধরনের ভুরু অভিযোগ। তারপর যদি সেই এলাকার মধ্যে যদি বিজিবি তাদের যদি তিরপল টাঙিয়ে বা বাঙ্গার তৈরি করে, তাহলে তো কিন্তু সেই এলাকার যে সমস্ত কৃষক রয়েছে তারা কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। যদিও বিএসএফ এর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাতে, এবং বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনো রকম উদ্বেগের কোনো কারণ নেই, যে পরিমাণ নজরদারি ছিল তার থেকে আরো দ্বিগুণ পরিমাণে নজরদারি বাড়ানো হবে বলে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়। বেশ, আমাদের ওই যে 0 পয়েন্টে যা জমি আছে ওরা
অত্যাচার করছে ওই বাংলাদেশের লোক। এর আগে সেরকম করেনি, কিন্তু এবার ওই প্রথম করছে। মানে এই নতুন সরকার হতো তারপরে এই নতুন ইউনূস সরকার হওয়ার পরে অত্যাচার বেড়েছে চরে আপনার জমিতে? হ্যাঁ, চরে বাড়ছে অত্যাচার। কাল কি একজনকে এখানে যাতামাতা করছিল, আমি অতদূর গেলাম না, আমি এখানে ছিলাম দাঁড়িয়ে, তাদেরকে গরম করছিল তারা। আর আমাদের ইন্ডিয়ার লোক, বাংলাদেশের বিডিআর আমাদের ইন্ডিয়ার মাঠে চলে এসেছিল। ও না হলো 25-26 জন হবে। সকালবেলা এখানে একটা ও তাম্বু টাঙ্গিয়ে রেখেছিল ওই সীমান্তে। কারা বানিয়েছে সেটা? ওরাই বানিয়েছে ওখানে, বিডিআর বাংলাদেশের আগে ছিল না। সীমান্তে যারা তাঁবু খাটিয়েছে, এটার জন্য কি আপনাদের কি ভয় এরকম মনে হচ্ছে? হয়তো একটু মনে হচ্ছেই তো, কেননা মাঠ ঘাটের লোক, আমরা মাঠে যাব, একটু অসুবিধা তো হবেই। দিকে জলপাইগুড়ি বেরুবাড়ি সীমান্তে সেদিকেও সতর্ক বিএসএফ। ইতিমধ্যে জলপাইগুড়ি সীমান্তের যে উন্মুক্ত অংশ সেখানে কাঁটাতারের বেড়ার কাজ শেষ বিএসএফ এর। এবার বেরুবাড়ি সীমান্তে আরো একটি চৌকি বসানোর তোড়জোড়। কতটা আটো সীমান্ত নিরাপত্তা সেখানে জানাবেন প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো ইতিমধ্যেই কিন্তু সীমান্তে কাঁটাতারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। পাশাপাশি সীমান্ত চৌকি যেটি হচ্ছে দইখাতা এবং পাঠানপাড়ার মাঝামাঝি একটি এলাকা রয়েছে, যেখানে নজরদারি মূলত পাঠানপাড়া এবং দইখাতা থেকেই কিন্তু বিএসএফ জওয়ানরা এখানে নজরদারি চালাতেন। সেক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নেই কিন্তু বিএসএফ আরো একটি জায়গাকে চিহ্নিত করেছে, সেটি হচ্ছে নতুন বস্তি এলাকা। এই নতুন বস্তি এলাকা থেকে কিন্তু বাংলাদেশ সীমান্তের উপর নজরদারি আরো ভালোভাবে দেওয়া সম্ভব, সেই কথা মনে করেই কিন্তু একটি জমিকে চিহ্নিত করা হয়েছে। এই নতুন বস্তি এলাকায় জমিটা যদি বিএসএফ পেয়ে যায়, তাহলে সেখানেই কিন্তু একটি নতুন চৌকি তৈরি করা হবে। অর্থাৎ পাঠানপাড়া যেরকম রয়েছে, দইখাতা যেরকম রয়েছে, পাশাপাশি তার মাঝামাঝি আরো একটি সীমান্ত চৌকি তৈরি হবে। তার ফলে কিন্তু বেরুবাড়ি সীমান্তের যে মানিকগঞ্জ এলাকা রয়েছে, যে 16 কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে, সেই এলাকায় নজরদারি কিন্তু আরো বেশি ভাবে দিতে পারবে বিএসএফ জওয়ানরা, সেমনটাই মনে করা হচ্ছে বিএসএফ এর তরফে। কিন্তু যেহেতু জমির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপের প্রয়োজন। সেই কারণে প্রশাসনের আধিকারিকদের নিয়ে কিন্তু বিএসএফ স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু জমি দেওয়ার ব্যাপারে অনেকটাই মীমাংসা সূত্র বেরিয়েছে বলে খবর। কারণ বিএসএফ মনে করছে যে এখানে যদি সীমান্ত চৌকি তৈরি করা যায়, তাহলে বাংলাদেশের দিকে যে নজরদারি চলছে সেটি আরো বেশি আঁটোসাঁটো হবে এবং সেই নজরদারি প্রশ্নেই কিন্তু এখানে দ্রুত সীমান্ত চৌকি তৈরি করা যায় সেই চেষ্টাই চলছে। বেশ আলোচনা হলো তো, ভিডিও সাহেব যেটা বললেন যে ক্যাম্প হবে, কেউ জমি দিতে যাচ্ছে, কেউ দিতে যাচ্ছে না। এখন জমি যদি সঠিক রেট ভালো পায় এরা, তাহলে তো অবশ্যই জমি দেবে। যদি ওরা ন্যায্য মূল্য না পায়, তাহলে ওরা জমি দেবে না। মিটিংটা ফলপ্রসূ হলো? হ্যাঁ, হলো। বিওপি হচ্ছে, ফেন্সিং হচ্ছে, দুটোই হচ্ছে। তার জন্য এখানে জমি দেখা হয়েছে, সেখানকার 5 জন জমির মালিকের সঙ্গে কথা বলা হলো। সেখানেও ছোট ছোট সমস্যা আসছে, সেখানেও আমরা পাবলিককে বোঝাতে সমর্থ হয়েছি। মোটামুটি আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। পাবলিক আমাকে কথা দিয়েছে যে ওখানে সঠিকভাবে কাজ চলবে। পিটিএ খুন তৃণমূল কর্মী, গুলিতে নয় মারধরে মৃত্যু তৃণমূল কর্মীর। নিহতের শরীরে গুলির কোনো চিহ্ন নেই। তৃণমূল নেতা এবং তার ভাইও আক্রান্ত। আহতদের শরীরেও গুলির চিহ্ন মেলেনি। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজ। মালদার ঘটনায় আরো 10 গ্রেফতার। পিটিএ খুন তৃণমূল কর্মী। শুধু তাকে গুলি করা হয়েছে তা নয়, গুলিতে নয় মারধরে মৃত্যু তৃণমূল কর্মীর, এবং মৃত্যু নিশ্চিত করতে তাকে এভাবে মারা হয়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, 2রা জানুয়ারি এক তৃণমূল নেতার খুন আমরা দেখলাম, তার 12 দিনের মধ্যে আরো একজনের খুন, এবং এখানে যে ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি, আক্রোশ কি চরমে। যেখানে গুলি করা হলো, মৃত্যু নিশ্চিত করতে থ্যাতলানো হচ্ছে তাকে ইট দিয়ে। একদমই। দেখো রুমেলা, তুমি যেমনটা বলছিলে যে আক্রোশ কোন পর্যায়ে গেলে যে গুলির পরেও গুলি লেগেছে কিনা, বা মৃত্যু হয়েছে কিনা, বা মৃত্যু নিশ্চিত করতে যেভাবে রাস্তায়, বা মৃত্যু হয়েছে কিনা বা মৃত্যু নিশ্চিত করতে যেভাবে রাস্তায় ফেলে তৃণমূলের নেতাকে যেভাবে ধারালো বা যেভাবে তোমার ভারী বস্তু দিয়ে আঘাত করা হচ্ছে, অনবরত আঘাত করা হচ্ছে মাথায়, তাতে করে মৃত্যু নিশ্চিত করতে চাইছে দুষ্কৃতীরা। এবং এতেই প্রশ্ন উঠছে যে এত আক্রোশ কোথা থেকে। এলাকা দখলের লড়াই বলে আমরা শুনছি, এলাকার মানুষজন তাই বলছেন। আর পুলিশ যেটা জানিয়েছে যে শরীরে কোনো বুলেটের ইনজুরি নেই, চিকিৎসকরা এমনটাই বলেছেন। মৃতদেহ পরীক্ষা করে এর পাশাপাশি যারা আহত রয়েছে তাদের ক্ষেত্রেও মাথায় আঘাত, সেটা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।
এবং এখানে গুলির পড়ে থাকতে দেখা গিয়েছে দেহের পাশে। সেক্ষেত্রে 303 গুলি এমনটা মনে হচ্ছে, সেক্ষেত্রে পাইপ গান থেকে গুলি হতে পারে এবং যখন গুলি চালানো হয় গুলি লেগেছে কিনা তা নিশ্চিত হতে পারেনি দুষ্কৃতীরা। এরপরেই এই ফ্যাটলানো বা এই ধরনের আক্রোশ বাইরে বেরিয়ে এসছে, এমনটাই তদন্তকারীরা মনে করছেন। আর 10 জনকে আটক করা হয়েছে, 6 জনকে চিহ্নিত করা গিয়েছে ফুটেজ দেখে যারা এই ঘটনায় যুক্ত, এবং এই ঘটনায় বাকিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে, এমনটাই জানাচ্ছে মালদা পুলিশ। বেশ, মালদার ছবি দেখালাম, এবার দেখাবো কান্দির ছবি। সেখানেও আক্রান্ত তৃণমূল নেতা। কান্দি পুরসভার সামনেই মার তৃণমূল নেতাকে, পুরসভার সামনে মারধর মাহে আলমকে। কান্দি পুরসভা চত্বরে বচসায় জড়ান তৃণমূল নেতা। সাফাই কর্মীর চাবি নিয়ে যাওয়ার সময় মারধর। ঘটনার মুহূর্তের ছবিও আপনাদের দেখাবো। কান্দি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, একেবারে কান্দি পুরসভার সামনেই তৃণমূল নেতাকে মার, কি কারণ? দেখো, বড় ব্লকের তৃণমূল নেতা এই মাহে আলম কান্দি পুরসভায় একটি কাজ ছিল বলে আসছিল। সেই সময় তার গাড়ির সঙ্গে মোটর বাইক, এই সাফাই কর্মীদের মোটর বাইকের ধাক্কা লেগে যায় এবং অভিযোগ সেই সময় মোটর বাইকদের যারা সাফাই কর্মী ছিল তাদের সঙ্গে বচসায় বেঁধে যায় এবং তারপরে ওই সাফাই কর্মীদের মোটর বাইকের যে চাবি, সেই চাবিটা নিয়ে নিয়েছিলেন এই তৃণমূল নেতা। তারপরে কিন্তু এই যুবকরা তার উপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কান্দি থানার পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তোমার তৃণমূল নেতা যে মাহে আলম, তার দাবি যে সামান্য একটি ঘটনা, আমার মদ্যপ অবস্থায় ছিল এই যুবকরা এবং সেই কারণে আমার ওপর চড়াও হয়েছে। তবে থানাতে কোনো রকমভাবে অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুরো ঘটনার তোমার কান্দি থানার তদন্ত করে দেখছে এবং সাফাই কর্মী যাদের, তাদেরই অভিযোগ যে তার ওদের ওপর অন্যায়ভাবে তাদের গাড়ির চাবি নিয়ে নিয়েছিল এবং বাজে কথা বলেছিল। সেই কারণে কথা কাটাকাটি হতেই কিন্তু 2-4 থাপ্পড় দেওয়া হয়েছে বলে তারা কিন্তু স্বীকার করে নিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তেজনা ছড়ায় কান্দি ব্লকে। বেশ, এবার দেখুন কাথি সমবায় ডিরেক্টর নির্বাচন, আর সেখানে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। দলের নেতাকে বোমা মারার হুমকি বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে। পাল্টা অখিল গিরিকে ঘিরে স্লোগান। সভাধিপতি উত্তম বারিক ঘনিষ্ঠদের ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা নিয়ে উত্তেজনা। তৃণমূলের 2 গোষ্ঠীর প্যানেল নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, বারবার আমরা দেখি তৃণমূলের একেবারে শীর্ষ নেতৃত্ব তারাই কোন রকম দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না এই বার্তা খুব স্পষ্টভাবে দেন, কিন্তু তাও এই ছবি আমাদের দেখতে হয়, তাও কি সমবায় ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে। তুমি ঠিকই বললে, এবং শুধু বার্তা দেওয়া নয়, একেবারে আজকে রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে রাজীব ব্যানার্জি সহ রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা চেয়েছিলেন এই অবাঞ্ছিত ঘটনাগুলোকে ঠেকাতে। তারা চেয়েছিলেন কাথির মতো জায়গায়, যেখানে কিনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়া এবং নন্দীগ্রামের জেলায় অন্তত দলের গোষ্ঠীকন্দলটা না প্রকাশ্যে আসে, কিন্তু এলো, শুধু আসেনি, সারা দিনভর রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটল, যেখানে দেখা গেল বোমা মারার হুমকি দিচ্ছেন অখিলগিরি বিধায়ক। কার বিরুদ্ধে? না উত্তম বারিক ঘনিষ্ঠ, তিনিকে জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলেরই। আবার তার লোকেরা কি করলো, যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে অখিলগিরিকে রীতিমতো বলা যায় তাড়া করলো এবং বলল চোর চোর স্লোগান দিলে যে অখিলগিরিকে। এই কাণ্ডটা ঘটছে কি উপলক্ষে, না কি কারণে? না কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে, যেখানে একেবারে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল, যেখানে কিনা 101টি আসনে জয়ের পর ডিরেক্টর 15 জন হবে, কিন্তু 15টি আসনে দেখা যাচ্ছে 30টি মনোনয়ন জমা পড়েছে এবং সেখানে 15 বিরুদ্ধে 15 সবটাই কিন্তু তৃণমূলের 2টি গোষ্ঠী। এই অবস্থা
যখন কিনা কাঁথিতে তখন রাজ্য নেতৃত্ব এসে বৈঠকে বসেছিলেন, কিন্তু রাজীব ব্যানার্জির ডাকা বৈঠকে জেলা সভাপতি পীযূষ পণ্ডা কিংবা সভাধিপতি উত্তম বারিক হাজিরই থাকলেন না। শুধু হাজির না থাকা নয়, পুলিশের ঘেরাটোপে একেবারে ব্যাংকের সামনে দেখা গেল কি না রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, একে অপরের বিরুদ্ধে কটাক্ষ, স্লোগান, রীতিমতো ক্ষোভ বিক্ষোভ সবটাই দেখা গেল। এবং পুলিশ চেষ্টা করেছে সবকিছু নিয়ন্ত্রণ করতে রুমেলা, কিন্তু চেষ্টা করলে কি হবে, ডিরেক্টরের পদ পেতে এতটাই মরিয়া দুই গোষ্ঠী, তারা ক্ষমতা ধরে রাখতে সেখানে কিনা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে নেমেছেন। এবং রীতিমতো গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব, রিপোর্ট তারা পেয়েছেন, তারা ব্যবস্থা নিতে চলেছেন বলে সূত্রের খবর। রুমেলা, বেশ। রবিবার আপনাদের দেখিয়েছিলাম সিউড়ি হাসপাতালের রোগী মৃত্যুতে উত্তেজনার ছবি, আর এই ঘটনায় তদন্ত রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। সেই তদন্ত রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়নি মহিলার। তাহলে কি কারণে মৃত্যু? যে ছবি আমরা দেখেছিলাম চিকিৎসার গাফিলতিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা, তাহলে সেটা আর টিকলো না, সেটা ধোপে টিকলো না সেই উত্তেজনার কারণ। আসুন আরো বিস্তারিত জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, যে তদন্ত রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে তাতে কিসের উল্লেখ রয়েছে? দেখো, রবিবার দিন মামনি দলীয়ের মৃত্যু হয় এবং সেখানে কিন্তু অভিযোগ উঠেছিল যে চিকিৎসায় গাফিলতি। মামনি দলীয় ঠিক ছুটি দেওয়ার আগের মুহূর্তে সে মারা যায় এবং তখন থেকে যে অভিযোগ উঠেছিল যে তার ভুল চিকিৎসা করা হয়েছে, তাকে ভুল ইঞ্জেকশন বা ওষুধ দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর একটা কমিটি গঠন করে যারা তদন্ত করে এবং সেই তদন্তে যে প্রক্রিয়া, তার যে পোস্টমর্টম হয়েছে সবটা ভিডিওগ্রাফি করে রাখা আছে, তাতে উঠে এসেছে যে মামনি দলীয় মাথার মধ্যে কিন্তু একটা কোনো কিছু হেমারেজ হয়েছিল, সেই হেমারেজ থেকে কিন্তু রক্তক্ষরণ হয়েছিল এবং সেই তারই জেরে মৃত্যু হয়েছে। এবং এই যে চিকিৎসা রিপোর্ট বা সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করার পর এই রিপোর্টে কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা পড়েছে এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেই আধিকারিক রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর আছে সেখানে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি হাসপাতালে একটা কমিটি তদন্ত করেছে, সেখানে রোগীর বাড়ির আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন এবং সমস্ত ভিত্তিতে কিন্তু এই রিপোর্ট কমিটি তুলে দিয়েছে। বেশ, নজর রাখবো জলপাইগুড়িতে ধর্ষণের অভিযোগ আর সেখানে ধৃত পুলিশ অফিসার। জলপাইগুড়িতে ধৃত পুলিশ অফিসার গ্রেফতার, রাজগঞ্জের সেকেন্ড অফিসার। তদন্তের নামে থানায় ডেকে ধর্ষণের অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, রক্ষকে ভক্ষক এই কথাটা আমরা বহুবার বহু ক্ষেত্রে বলি শুনিও, এক্ষেত্রে দেখছি একদম মিলে যাচ্ছে। একদমই ঠিক, তার কারণ হচ্ছে এই অফিসারকে কিন্তু ভরসা করেই কিন্তু মানুষজন এসে কিন্তু তার কাছে বিভিন্ন অভাব অভিযোগের কথা জানাতেন, বিভিন্ন তদন্ত কথাও বলতেন, কিন্তু সেই অফিসারের বিরুদ্ধে এখন একটা এমন একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যে অভিযোগ তুলেছেন শিলিগুড়ি বাসিন্দা এক মহিলা, তার অভিযোগ হচ্ছে তাকে একটি মিথ্যে মামলায় জড়িয়ে তাকে বিভিন্নবার থানায় ডেকে পাঠানো হয় এবং তাকে একটি মিথ্যে মামলায় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় এবং তাকে গত শুক্রবার তাকে তার আবাসনে নিয়ে যান এই পুলিশ অফিসার এবং সেখানেই তাকে বলপূর্বক ধর্ষণ করা হয় এবং এই কুকর্মের কথা যাতে তিনি এই মহিলা চেপে রাখেন তার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হয় এবং হুমকিও দেওয়া হয়, যদি কেউ এই ঘটনা জানতে পারে তাহলে তার জীবননাশ ঘটতে পারে, এরকম একটা হুমকিও দেওয়া হয়েছিল মহিলাকে। কিন্তু মহিলা রাতের দিকে কিন্তু শিলিগুড়ি মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ হওয়ার পরেই কিন্তু এই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তাকে প্রথমে ক্লোজ করা হয়েছিল এবং আজকে তার বিরুদ্ধে যে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ধর্ষণ সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে আজকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছিল এবং আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ, তিনি ধর্ষণের যেরকম অভিযোগ রয়েছে, পাশাপাশি তাকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে এই অফিসারের বিরুদ্ধে। রাজগঞ্জ থানায় কর্তব্যরত এই পুলিশ অফিসার দীর্ঘদিন ধরে কিন্তু রাজগঞ্জ থানায় কর্তব্যরত ছিলেন এবং এই মহিলার সাথে তার সম্পর্ক হয়েছিল একটি মামলাকে কেন্দ্র করে। মহিলার অভিযোগ যে একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই অফিসার তাকে বারবার তার কাছে ডেকে পাঠান এবং তদন্তের নাম করে তাকে বিভিন্নভাবে তার উপর নির্যাতন
করা হচ্ছিল এবং গত শুক্রবার তাকে ধর্ষণ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর তাকে আজকে আদালতে তোলার পর বিচারক কিন্তু তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 14 দিন পর আবার তাকে আদালতে হাজির করা হবে। রুমেলা, বেশ। টাকা ফেরত নেতার আবাসের প্রথম কিস্তি 60,000 টাকা ফেরত। তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে সরব দলের নেতাদেরই একাংশ। চন্দ্রকোনার খুরশি গ্রামের ঘটনা, নিয়ম মেনে বিডিওর কার্যালয়ে গিয়ে টাকা ফেরত দিল নেতা। কথা বলবো, সুকান্ত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুকান্ত, দেখো রুমেলা, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের খুরশি গ্রামের তপন মণ্ডল, উনি ওই এলাকারই বুথ সভাপতি তৃণমূলের। এলাকারই কিছু মানুষ এবং তৃণমূলের কিছু কর্মী তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে তপনবাবুর পাকা বাড়ি রয়েছে, অথচ তিনি আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করে বিডিও এবং বিডিও ডেকে পাঠায় ওই তপনবাবুকে। আজকে যেটা হয়েছে, তপনবাবু কিন্তু তার ব্যাংক থেকে 60,000 টাকা তুলে বিডিওর হাতে জমা দিয়েছেন এবং বিডিও বলেছেন এই ধরনের যদি ভুল কারো হয়ে থাকে বা কেউ এই ধরনের পাকা বাড়ি রয়েছে, তারা যদি মাটির বাড়ি দেখিয়ে তারা আবাস যোজনার টাকা নিয়ে থাকেন, তাদের উপযুক্ত ব্যবস্থা নেবেন। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক। রুমেলা, বেশ। 18 সালে লিস্টের নাম ছিল বিডিও সাহেব এবং আমাদের প্রধান উপপ্রধান ডাকেট এবং আমাকে টাকাটা ফেরত দিতে বলেন। টাকা ফেরত দিলেন? টাকাটা ফেরত দিলাম। তদন্ত করেছিলাম, তদন্ত করে দেখেছি যে হ্যাঁ সত্যি ওনার একটা পাকা বাড়ি রয়েছে। উনি এসেছিলেন, আমার কথা শুনে এসেছেন এবং আমি বলি যে এটি সরকারের যে টাকা প্রথম কিস্তি যে 60,000 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে। তো উনি কথা রেখেছেন, উনি ব্যাংক থেকে টাকা তুলে উনি আমাকে ফেরত দিয়ে গেছেন। আলিপুর দুয়ারের বীরপাড়ায় ডিআরএম এর গাড়ি আটকে বিক্ষোভ, উত্তেজনা দলগাঁও স্টেশনে ডলোমাইট বোঝাই রেক সরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়। আর এই নিয়ে আলোচনা করতে দলগাঁও স্টেশনে যান ডিআরএম। আলোচনা শেষে বেরোতেই ডিআরএম এর গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ। বীরপাড়ায় ডিআরএম এর গাড়ি আটকে বিক্ষোভ, ছবি দেখাচ্ছি আপনাদের। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, দেখো রুমেলা, একদমই যেটা তুমি বললে সেটা হচ্ছে যে আজকে কিন্তু বীরপাড়ার যে দলগাঁও রেল স্টেশন, যেখানে ডলোমাইটের রেক অর্থাৎ ভুটান থেকে সব ডলোমাইট কিন্তু ডাম্পারে বোঝাই হয়ে এসে এই যে দলগাঁও স্টেশন, সেখান থেকে ট্রেনে বোঝাই হয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে। এবং বীরপাড়ার নাগরিকদের বক্তব্য যে এই ডলোমাইটের কারণে এলাকায় দূষণ ছড়াচ্ছে, ফলে তারা দীর্ঘদিন থেকে কিন্তু দলগাঁও স্টেশনের ডলোমাইটের এই যে রেক সেটা বন্ধের দাবিতে আন্দোলন করছে। আজকে কিন্তু বিভিন্ন পক্ষের সাথে কথা বলার জন্য আলিপুরদুয়ারের যে ডিআরএম অমরজিৎ গৌতম, উনি দলগাঁও রেল স্টেশনে যান। সেখানে দলগাঁও রেল স্টেশনে কিন্তু বিভিন্ন পক্ষের সাথে তিনি বৈঠকও করেন। সেই বৈঠকে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাও ছিলেন। বৈঠক শেষে যখন তিনি বেরিয়ে আসছেন, তখন তাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার আবেদন জানান ওখানকার স্থানীয় বাসিন্দারা। কিন্তু ডিআরএম 2 নম্বর প্ল্যাটফর্মের পরিস্থিতি না দেখেই, সেখানে না গিয়েই কিন্তু গাড়ি করে ফিরে আসতে চায়। তখনই কিন্তু একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ডিআরএম এর গাড়ি আটকে কিন্তু বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে দলগাঁও স্টেশন থেকে আরপিএফরা যায়। আরপিএফ গিয়ে কিন্তু ঘেরাও মুক্ত করে ডিআরএম কে এবং সেই গাড়ি তারপর সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ থেকে সরিয়ে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আলিপুরদুয়ারে ফের অফিসে পৌঁছান ডিআরএম। এবং সাধারণ মানুষরা, সেখানকার নাগরিকরা দাবি জানিয়েছে যে কোনোভাবেই আর দলগাঁও স্টেশনে যে ডলোমাইটের রেক সেটা চালু করা যাবে না। বেশ, साहब है, बड़े हैं, वो तो कुछ भी बोल सकते हैं। हमारी मीटिंग हुई उनसे, नहीं डिसीजन तो ऐसा नहीं होता है। उनकी जो जिन्होंने सजेशन दी उसकी हम इंक्वायरी कर रहे हैं, क्वार्टर में बात करेंगे, उसके बाद डिसीजन लेंगे। थोड़ा बहुत होता है, लोग नाराज हैं, थोड़ा बहुत करते ही, ऐसा कोई बड़ी चीज नहीं है। तो ऐसा डिसीजन सरकार ले सकती है ना। एमपी साहब ने कहा जरूर है कि भाई बंद होना चाहिए। तो हम बात करेंगे रेल मंत्रालय में या मुख्यालय से बात करेंगे भाई क्या चीज करना है, कैसे करना है।
পাচার হচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি, তাও কিসে জানেন? দুধের গাড়িতে। দুধের গাড়িতে নিষিদ্ধ শব্দবাজি পাচারের চেষ্টা। নাকা চেকিংয়েই উদ্ধার হলো লক্ষাধিক টাকা। গ্রেপ্তার এক। ডেবরা ব্লকে পুলিশের নাকা চেকিং এর সময় ভ্যান থেকে লক্ষাধিক টাকা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার। কথা বলবো, দিগ্বিজয় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দিগ্বিজয়, দেখো ইতিমধ্যেই এই ঘটনায় যে গাড়ি অর্থাৎ যে পিকআপ ভ্যানে দুধের গাড়ি, সেই দুধের গাড়িতে নিষিদ্ধ শব্দবাজি যে পাচার হয়েছিল সেখানে কিন্তু ডেবরা থানার পুলিশের নাকা চেকিং এ ডেবরা টোল প্লাজার কাছে সেখানে নাকা চেকিং চলে এবং আজ কিন্তু ভোর রাতে সেখান থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। ডেবরা থানার পুলিশ উদ্ধার করে এবং আজ দুপুরে ওই পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে এবং তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে জেলার পুলিশ সুপার দীপ্তিমান সরকার জানিয়েছেন যে গোপন সূত্রে তাদের কাছে খবর আসে। খবর আসার পরে কিন্তু ওই যে দুধের গাড়ি অর্থাৎ বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে এই গাড়ির মধ্যেই লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি আছে, সেটা কিন্তু পুলিশের কাছে গোপনে খবর আসে এবং ডেবরা টোল প্লাজায় নাকা চেকিং যখন হয় তখন কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে এই নিষিদ্ধ শব্দবাজি, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। সেগুলোকে সিল করে এবং এই ঘটনার পিছনে অন্য কোনো যোগ রয়েছে কিনা বা কোথা থেকে আসছে এই মাল, কোথায় পাচার হচ্ছিল, এই সমস্ত বিস্তারিত কিন্তু ওই গাড়ির চালক যে রয়েছে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। বেশ, মাথা ভাঙায় অবাধে বালি চুরি। জলঢাকা নদী থেকে নাগারে বালি চুরি আর ট্রাক্টরে করে বালি পাচার মাফিয়ার। প্রশাসনকে অভিযোগ পঞ্চায়েত প্রধানের। কিভাবে বালি চুরি হচ্ছে আপনারা দেখুন আগে ছবিটা। নদী পাড়ের বালি চুরি হচ্ছে এভাবেই ট্রাক্টরে করে, পাচার চলছে মাফিয়াদের মাধ্যমে। দিন কয়েক আগে আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন, পাচার বন্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য কমাতেও তিনি বারবার জেলা প্রশাসনকে অ্যালার্ট করেছিলেন এবং তারপর বেশ কিছু জায়গায় আমরা দেখেছি তেরেফুরে প্রশাসনের তৎপরতা। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি জলঢাকা নদী, সেখান থেকে দেদার বালি পাচার হচ্ছে, ট্রাক্টরে করে বালি পাচার মাফিয়াদের। কথা বলি আসুন, আমাদের প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, প্রশাসন তৎপর বেশ কিছু জায়গায়, কিন্তু এখানে জলঢাকা নদীর যে ছবি আমরা দেখছি ট্রাক্টর করে বালি পাচার হচ্ছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না? দেখো, মাথাভাঙা 2 ব্লকের বড়শোলমারি গ্রাম পঞ্চায়েতের এই জলঢাকা নদী থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে অবাধে বালি চুরি হচ্ছে, কখনো রাতের অন্ধকারে, কখনো বা ভোরবেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা এই পাচার করা বন্ধ করে দেন, কারণ সাধারণ মানুষ আনাগোনা শুরু হয়ে যায়। তবে গ্রামবাসীরা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হলেও তাদের যেটা দাবি, এর আগে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনকে তারা বিষয়টি জানিয়েছেন। প্রশাসনকে জানানোর পর কিছুদিন প্রশাসনের তৎপরতা থাকলেও পরবর্তীতে কিন্তু আর সেই তৎপরতা নজরে আসে না। তারপরে কিন্তু বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের সক্রিয় হয়ে ওঠে বালি মাফিয়ারা। তারা কিন্তু দেদার ট্রাক্টর, কখনো ট্রাক, এভাবে নদীর জল পেরিয়ে নদীর মাঝখানে যে চর রয়েছে সেখান থেকে বালি চুরি হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন তিনি স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএলআরওকে জানিয়েছেন, ফের তিনি জানাবেন এবং বিএলআরও আধিকারিক এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করারও কিন্তু আশ্বাস দিয়েছেন। বেশ, আর কখন বিনা অনুমতিতে করা হয় সেটা তো আমার জানার বিষয় নয়। আমরা এর আগে বিএলআর সাহেবকে আমরা বলেছিলাম আমাদের মুজনাই নদীর পাড়ে এমনভাবে মাটি কাটা হচ্ছে, কৃষি জমি নষ্ট হয়ে যেতে পারে, বাড়িঘর নষ্ট হয়ে যেতে পারে। সেই সময় কিছুটা স্টেপ নেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার পুনরায় শুরু হয়েছে। জলঢাকা নদীতে ওইখানে তো দিনের বেলা, ভোরবেলা বিভিন্নভাবে বেআইনিভাবে মাটি কাটা হচ্ছে, সেখানে প্রশাসন নীরব। আমরা জানাবো, উপরে আবার জানাবো, আমরা বিএলআরকে জানাবো, এসডিএলআরকে জানাবো, প্রশাসনের দ্বারস্থ হব এবং গ্রাম পঞ্চায়েত থেকে এই অবৈধভাবে বালি পাচার রোধ করার চেষ্টা করব। বালি পাচার বন্ধ করার জন্য আমার অফিসে শীঘ্রই প্রস্তুতি নেব আমরা, এবং দেখবো কি বালি পাচার নদী থেকে টোটালি বন্ধ হয়ে যায়। এটা আমরা করবো। আমরা এবার দেখাবো একটা ইন্টারেস্টিং ছবি। ছিল প্রতীক্ষালয়, কিন্তু তা হয়ে গেল দোকান। যাত্রী প্রতীক্ষালয় দখল করে দোকান। রায়গঞ্জে প্রতীক্ষালয় দখল করে দোকান। এর আগে আপনাদের একটা ছবি দেখিয়েছিলাম যাত্রী প্রতীক্ষালয় দখল করে যেখানে হয়ে গিয়েছিল পার্টি অফিস। এবার যাত্রী প্রতীক্ষালয় দখল করে হয়ে গেল দোকান। আর খুব স্বাভাবিকভাবেই যাত্রী প্রতীক্ষালয় যখন দখল হয়ে যাচ্ছে তখন ভোগান্তি যে নিত্যযাত্রীদের হবে, ছবি আপনারা দেখছেন। কিন্তু কার মদতে একটা যাত্রী প্রতীক্ষালয় এভাবে রাতারাতি দোকান হয়ে যেতে পারে? মুক্তা জানাতে পারবেন বিস্তারিত। মুক্তা,
দেখো, রায়গঞ্জ হাসপাতালের সামনে যে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে, যেখানে যারা বাস যাত্রীরা সেখান থেকে বাসে উঠবে, পাশাপাশি দেখছি যে বেশ কয়েক মাস থেকেই ওই যে বর্ষণে বসছিল অসাধু ব্যবসায়ী ছোট্ট একটা জায়গা নিয়ে, তারপরে কিন্তু আস্তে আস্তে গোটা যাত্রী প্রতীক্ষালয়টা দখল করে নেয়। তারপরের থেকে কিন্তু সেখানে ব্যবসা করছে। কিন্তু তার সঙ্গে কথা বলতে গেলে তিনি বলে যে রায়গঞ্জের কাউন্সিলররা তাদেরকে বসতে দিয়েছে বলে অভিযোগ। কিন্তু আমরা তারপরে চলে যাই রায়গঞ্জ পৌরসভা প্রশাসকের কাছে। তিনি দাবি করেন যে পৌরসভা কোনোভাবেই অনুমতি দিতে পারে না, বরং যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে এবং রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় মাইকিং দেওয়া হচ্ছে যে ফুটপাত দখল করা যাবে না, তার মাঝেও কিন্তু দেখা যাচ্ছে যে একজন সরকারি জায়গাতে কিন্তু যাত্রী প্রতীক্ষালয় দখল করে ব্যবসা করছে এবং পৌরসভার পক্ষ থেকে হুমকার দিয়েছে যদি এই পরে যদি নজর থাক। মহিষবাথানে যুবক খুনে ধৃত মূল অভিযুক্ত, বর্ষবরণের রাতে পিটিয়ে খুনের অভিযোগ। সুব্রত মাঝি খুনে ধৃত মূল অভিযুক্ত তেলেঙ্গানা থেকে গ্রেফতার মৃত্যুঞ্জয় মণ্ডল। বর্ষবরণের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। মহিষবাথানের উদয়নপল্লীর এই ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত, কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একেবারে এর আগে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং যে মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডল তার কিন্তু খোঁজ চালাচ্ছিল বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ এবং তার যে মোবাইল টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় এবং আজই তেলেঙ্গানা থেকে তাকে গ্রেফতার করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। যে বিষয়টি সামনে এসেছিল যে বর্ষবরণের রাতে এই সুব্রত মাঝি যুবক কিন্তু ডেলিভারি কাজ করছিল, ডেলিভারি বয়, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একেবারে যেভাবে পিটিয়ে হত্যা করা হয় সেই বিষয়ে কিন্তু অভিযোগ দায়ের করে। তার পরের দিনই তার পরিবার সেই বিষয়কে কেন্দ্র করে তৎক্ষণাৎ 3-4 জনকে গ্রেফতার করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। কিন্তু যে মূল বন্ধু অর্থাৎ এই যে মৃত্যুঞ্জয় মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই দীর্ঘদিন ধরে তারই কিন্তু খোঁজ চালাচ্ছিল পুলিশ এবং আজকেই তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। গত 2 দিন ধরে তার মোবাইল লোকেশন ট্র্যাক করা হয় এবং আজকে তেলেঙ্গানা থেকে গ্রেফতার। পুরুলিয়ার বান্দোয়ান, বাঘের আতঙ্ক এখনো সেখানে। বান্দোয়ানে এবার বাঘের থাবার ছাপ। রাইকা পাহাড়ে বাঘ আতঙ্ক, মনে আছে জিনাত যেখানে লুকিয়েছিল? 2 দিন ধরে বান্দোয়ানে বাঘ। রেডিও কলার না থাকায় সমস্যায় বন দপ্তর। বাঘের অবস্থান বুঝতে 7টি ট্র্যাপ ক্যামেরা। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই রাইকা পাহাড় জিনাত আতঙ্কে একেবারে, সেখানে আমরা দেখেছিলাম সাধারণ মানুষ তারা আতঙ্কিত ছিলেন, আবারও সেখানে বাঘের আতঙ্ক। দেখো, জিনাত আর এবারের যে বাঘ, দুটোর মধ্যে পার্থক্য একটাই যে বন দপ্তরের কাছে কঠিন হয়ে গেছে, যেটা হচ্ছে রেডিও কলার নেই এই বাঘের গলায়। ফলে স্বাভাবিকভাবে বাঘ কোথায় আছে তা বন দপ্তর ঠিক করতে পারছে না। সকালে কোথাও বান্দোয়ানের জঙ্গলে, আবার লাস্ট খবর পাওয়া অবধি আমরা যেটা জানতে পেরেছি একেবারেই আর সকালে যেখানে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল সেটা মানবাজার 2 নম্বর ব্লকের নেকড়া অঞ্চলে। সেখানে ইতিমধ্যেই বন দপ্তর ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে, সেখানে বাঘের খাঁচা নিয়ে আসা হচ্ছে, সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মাঝে হঠাৎ একেবারে গঙ্গামান্না বান্দোয়ানের জঙ্গল ঘেরা এক গ্রামের বেশ কয়েকটি ছাগল আহত হয়েছে। সেখানে মনে করছে যে বাঘ ওই ছাগলগুলোকে আক্রমণ করেছে, খাওয়ার জন্য শিকার করার চেষ্টা করেছে। ফলে স্বাভাবিকভাবে বন দপ্তর বুঝতে পারছে না বাঘ কোথায় রয়েছে। বাঘের পায়ের ছাপের পেছনে দৌড়াতে হচ্ছে বন দপ্তরকে এবং বাঘের একেবারেই 5 থেকে 7 কিলোমিটার যেতে না যেতেই বাঘের আতঙ্ক ফিরে এসেছে রাইকা পাহাড়ে। আর কুলতলিতে গোরের চক এলাকায় বাঘ আতঙ্ক, জঙ্গলে ফিরল বাঘ। জাল দিয়ে ঘেরা হয় এলাকা, বাঘের খোঁজে বন দপ্তরের তল্লাশি শুরু হয়। শেষমেশ জঙ্গলের বাঘ ফিরে গেল জঙ্গলে। কিভাবে হলো গোটা বিষয়টা জানাবেন আমাদের প্রতিনিধি অর্পণ। তার আগে ছবি আপনাদের দেখাচ্ছি। কুলতলির গোরের চক এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল, জাল দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। মানুষ তো আতঙ্কের মধ্যে রয়েছে, এখনো নিরাপদ জায়গাতে যাচ্ছে না, ধরাও হচ্ছে না, ওর জন্য আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আপনারা কি চাইছেন যে বাঘটা ধরাও দূরে ধরে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হোক, এটাই চাচ্ছি। বাঘের পায়ের ছাপ কি অবস্থা দেখছেন? না খোঁজা চলছে? খোঁজা চলছে, আমরা নেমে নেমে খুঁজছি, চারদিকে জঙ্গল তল্লাশি করে খুঁজছি। বাঘটা পেরিয়ে গেছে কি না আছে সেটা আমরা দেখছি। মকর সংক্রান্তিতে শুরু শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেবের মেলা। অজয় নদে পুণ্য স্নান, গীত গোবিন্দ, কবি জয়দেবের রাধা বিনোদ মন্দিরে ভিড়, আখড়া আশ্রমে উপচে পড়া ভিড়। জয়দেব মেলা ঘিরে কড়া নিরাপত্তা, ছবি দেখছেন আপনারা। সরাসরি নিয়ে যাই আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, শতাব্দী প্রাচীন এই মেলা, প্রচুর ভক্ত সমাগম হয়, ছবিটা ঠিক কি?
দেখো একদমই যেটা বলে রাখবো, সকাল থেকেই কিন্তু অজয় জয় নদ বয়ে গেছে জয়দেবের পাশ দিয়ে। সেই জয়দেবের অজয় নদে পূর্ণ স্নান করার পর তারা কিন্তু যে সমস্ত ভক্তরা আসছে, লক্ষ লক্ষ ভক্ত, তারা কিন্তু সরাসরি চলে যাচ্ছে কোথায় না জয়দেবের যে অতি প্রাচীন মন্দির রয়েছে রাধা বিনোদের মন্দির, কবি জয়দেবের সৃষ্টি করা সেই মন্দিরে গিয়ে কিন্তু তারা পুজো দিচ্ছেন। এবং সেই পুজো দেওয়ার পর তারা কিন্তু চলে যাচ্ছেন কোথায় না জয়দেব মেলা তো শুধু পূর্ণ স্নানের মেলা নয়, এটা হচ্ছে আউল বাউলের মেলা, অর্থাৎ বাউলরা যে সমস্ত আখড়াগুলি করে তুলেছেন সেই সমস্ত আখড়ায় গিয়ে পর্যটকেরা বা ভক্তরা তারা কিন্তু গান শুনছেন। আর তার পাশাপাশি তারা এইভাবেই কিন্তু আজকের দিনটাকে অর্থাৎ মকর স্নান করার পর তারা বাউল গানের মাধ্যমে মেতে উঠছে। যদিও এই সমস্ত ঘটনাগুলি ঘটছে তারপরেও বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কঠোর নজর রেখেছে, কারণ যেহেতু জয়দেবে প্রত্যেক বছর ঠিক এই একই রকম ভাবে লক্ষ লক্ষ মানুষ তারা পূর্ণ স্নান বা বাউল গান শুনতে আসে, তার জন্য কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 100-র ওপর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি 2000-এর পুলিশ রয়েছে যেখানে সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ রয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। জয়দেবের মেলা আমাদের এই যে মনের মানুষ আখড়ায় মোটামুটি বিভিন্ন দেশ থেকে মানুষজন এসেছে। কিছু মানুষ জাপান থেকে এসেছেন, কিছু মানুষ এসেছেন ইংল্যান্ড আর ফ্রান্স থেকে কয়েকজন মানুষ এসেছে। সকাল 6:30টায় আমার মা গোসাই গুরুমা এই যজ্ঞ ভূমিকা জাগ্রত করেছেন। রার বাংলার ঘরের মেয়ে টুসু গোটা পৌষ মাস ধরে মা টুসুকে জাগিয়ে রাখা হয়। মকর সংক্রান্তিতে হয় টুসু বিদায়। রার বাংলা জুড়ে টুসু পরব, অঘ্রাণের শেষ দিনে শুরু হয় টুসু উৎসব, পৌষ সংক্রান্তিতে শেষ হয় উৎসব। আর এদিন ভোর থেকে গানে গানে টুসুকে বিদায়। কথা বলি আসুন, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, গোটা পৌষ মাস জুড়েই আমরা জানি যে টুসুকে জাগিয়ে রাখা হয়, লোকায়ত গান শুরু হয় এবং টুসু বিদায়ের দিন অশ্রু সজল চোখেই বিদায় দেন এখানকার মানুষ, জঙ্গল মহলের মানুষ বিশেষত। ছবিটা ঠিক কি থাকে এই টুসু পরব ঘিরে? তোমাকে জানাবো, দেখো রারবঙ্গের একটি লৌকিক উৎসব এই টুসু উৎসব। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে এই উৎসব হয়ে থাকে। অঘ্রাণ মাসের শেষ দিন থেকে একটি মাস এই টুসুকে প্রতিদিন রাতের বেলায় পুজো করা হয়, টুসু গান গাওয়া হয়। মকর সংক্রান্তির আগের রাতে জাগরণ হয়, জাগরণের পর মকর সংক্রান্তির সকালে পুণ্য লগ্নে টুসুকে বিদায় জানানো হয়। কুমারী রূপেই পূজিত হয় এই টুসু, তাই কুমারী মেয়েরাই প্রধানত পুজো করেন। অর্থাৎ এই টুসু পরবকে নিয়ে উন্মাদনা থেকে সঙ্গে আজ সকাল থেকে কিন্তু বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী যমুনা বাঁধে টুসু বিসর্জন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখতে আসেন, ভিড় জমান এই টুসু পরব দেখার জন্য। কারণ এই দিনটা সকাল থেকে কিন্তু নাচে গানের পাশাপাশি মনের কোণে ভারাক্রান্ত অবস্থায়, কারণ একটি বছরের আবার অপেক্ষা, একটি মাস ঘরের মেয়ে রূপে পুজো করার পরে পৌষ সংক্রান্তিতে হুগলিতে আলুর দমের মেলা। শুনে অবাক হচ্ছেন? জাঙ্গিপাড়ার ছবি দেখাবো। জাঙ্গিপাড়ার জান্দা গ্রামে 200 বছরের আলুর দমের মেলা। মকর সংক্রান্তিতে দামোদরে স্নান করে মেলায় পুণ্যার্থীরা, কোথাও বেতের জিনিসের পসরা, কোথাও বাঁশের তৈরি ঝুড়ি বিক্রি হচ্ছে, রয়েছে বিভিন্ন খাবারের দোকান। রানা কর্মকার রয়েছেন সঙ্গে। রানা, এই আলুর দমের মেলার বিশেষত্ব কি? একদমই তাই। দেখো, মেলার যে বিভিন্ন রকম যে ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন যে মেলা আছে, পুষ্প প্রদর্শনী, বই মেলা, এই সমস্ত মেলা ছেড়ে কিন্তু একটা ভিন্ন ধর্মের মেলা হচ্ছে, মানে ভিন্ন রকমের মেলা, মানে বলা যেতে পারে আলুর দমের মেলা। এই যে তোমার জাঙ্গিপাড়া ব্লকের মানে হচ্ছে রাজবলহাটের জান্দা গ্রামে প্রায় প্রাচীন এই মেলা, প্রায় মানে 200 থেকে 250 বছর ধরে হয়ে আসছে। এই এলাকায় মূলত এই 1.5 মাসের মধ্যে একটা আলুর ফলন হয়। এই ফলনটা এই এলাকার যারা মানুষ তারা এই আলু মাঠ থেকে তোলে, সেই নতুন আলু দিয়ে আলুর মেলা হয়, যেটা বিশেষত এই পৌষ সংক্রান্তির দিন তারা পাশেই হচ্ছে দামোদর নদ, সেই নদে স্নান করে তারা এসে
একদিকে যেমন পীরের মানে পুজো চলে, আর একদিকে চলে হচ্ছে গঙ্গা পুজো। সেখানে মা গঙ্গার পুজো করে তারা ওই মাঠে বসে তারা আলুর দম রান্না করে, বা কেউ কেউ আলুর দম মানে তৈরি করে নিয়ে এসে তারা সেখানে মুড়ি দিয়ে তারা সেই আলু মানে দম খায়। সেই থেকে প্রচলিত হয়ে গেছে এই জামদানি আলু এবং সেই নতুন আলুর দম, তা ঘিরে উৎসবে মাতোয়ারা হুগলির জাঙ্গিপাড়া। এটা জাঁড়ার মেলা নামে পরিচিত, আবার আলুর দম মেলা ফেলাও বলে, আলুর দম মেলাও বলে। কি হচ্ছে এখানে, আপনারা কি করলেন? এখানে সবাই মিলে এসে আলুর দম, মুড়ি, তেলে ভাজা, শসা, পাঁপড় সবাই মিলে জোট করে বসে খাওয়া হলো। দুয়ারে রিপোর্টার আপাতত এখানেই শেষ করছে।